বন্ধুরা, একবার আমাকে বলো তো, আইফোন আর আলুর মধ্যে কি কমন আছে বা কি ডিফারেন্স আছে? ওয়েলকাম টু দ্য ভিডিও অন টাইপস অফ ইকোনমিক গুডস। এখানে আমরা বিভিন্ন টাইপের ইকোনমিক গুডস, অর্থাৎ যেই সমস্ত পণ্য বা পরিষেবা টাকা দিয়ে কেনা হয় বা কেনা যায়, সেগুলোর বিভিন্ন প্রকার সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। প্রথম টাইপের গুডস যেটা আজকে আমাদের ডিসকাশন হবে সেটা হচ্ছে প্রাইভেট গুডস। যেমন আইফোন বা মোমোর ক্ষেত্রে ভাবো, আইফোন কিনতে টাকা লাগে, তেমনি এক প্লেট মোমো কিনতেও কিন্তু টাকা লাগে, এবং যে টাকা দেবে সেই একমাত্র এই জিনিসগুলো উপভোগ করতে পারবে। সেটাকেই ইকোনমিক টার্মে বলে হচ্ছে এক্সক্লুডেবল। অর্থাৎ আমার টাকা দিয়ে এই সমস্ত জিনিস কেনা মানে আমি অন্য কাউকে এই পণ্য বা পরিষেবা থেকে বঞ্চিত করলাম। আমি টাকা দিয়েছি বলে উপভোগ একমাত্র আমিই করতে পারবো। এটাকে বলে এক্সক্লুডেবল, অর্থাৎ আমি অন্য কাউকে এক্সক্লুড করে দিতে পারবো টাকা দিয়ে এটা কিনে। তার সাথে সাথে এই গুডগুলো কিন্তু রাইভালরাস। অর্থাৎ যদি অ্যাপেল কোম্পানি ১০০ পিস আইফোন ম্যানুফ্যাকচার করছে, তার মধ্যে আমি একটা বা দুটো কিনে নিলাম, তাহলে কিন্তু বাকিদের জন্য আইফোন কেনার স্টক কমে গেল। বাকিরা কিন্তু কম আইফোন কিনতে পারবে, তাদের কাছে কম অ্যামাউন্ট অফ আইফোন কেনার জন্য অ্যাভেলেবেল আছে। তেমনই একটা দোকানে যদি দিনে ৫০০ প্লেট মোমো ম্যানুফ্যাকচার হয় এবং আমি যদি ৫টা প্লেট খেয়ে নিই, তাহলে সেই ক্ষেত্রে বাকিদের জন্য বাঁচলো 495 প্লেটস। অর্থাৎ আমি কিনে নেওয়ার জন্যে অন্যের জন্য বা বাকিদের জন্য কম পড়ে গেল। তো এটাকেই বলে হচ্ছে রাইভালরাস। তো এক্সক্লুডেবল বলতে আমি টাকা দিয়ে কিনলে একমাত্র আমি উপভোগ করতে পারবো, এবং রাইভালরাস বলতে আমার কেনার জন্যে অন্যদের জন্য কম পড়ে গেল। তো এমন টাইপের গুডসকেই বলে কিন্তু প্রাইভেট গুডস। এবং এই প্রাইভেট গুডসের অপরচুনিটি কস্ট কি রয়েছে? অপরচুনিটি কস্ট বলতে কি বোঝায় বন্ধুরা? দেখো, আমার কাছে ১,০০,০০০ টাকা ছিল এবং সেই ১,০০,০০০ টাকা দিয়ে আমি আইফোন কিনে নিলাম। তবে সেই ১,০০,০০০ টাকা দিয়ে কিন্তু আমি অন্য কিছুও কিনতে পারতাম। ফর এক্সাম্পল, আমি এই অ্যাপেল কোম্পানিরই স্টক কিনতে পারতাম। তো আমি যেহেতু অ্যাপেলের এই প্রোডাক্টটা আমি কিনে ফেললাম, তাই জন্য আমি সেই টাকা দিয়ে অন্য কিছু কিনতে পারবো না। তো আমার চোজেন অপশন ছিল অ্যাপেলের আইফোন, এবং আমার ফরগন অপশন হচ্ছে অ্যাপেল কোম্পানির স্টক। চোজেন অপশন বলতে যেটা আমি আল্টিমেটলি চয়েস করলাম, যেটাতে আমি টাকাটা খরচা করলাম, এবং ফরগন অপশন বলতে এটার সেকেন্ড বেস্ট অপশন কি ছিল, যেটা স্যাক্রিফাইস করে আমি এই জিনিসটাতে ইনভেস্ট করেছি। তো হ্যাঁ, প্রাইভেট গুডসের ক্ষেত্রে আমার কাছে রিসোর্সেস অর্থাৎ টাকা, অর্থ আমার কাছে লিমিটেড, এবং সেই অর্থটা আমি একটা প্রোডাক্টে যদি খরচা করে দিই, তাহলে অন্য প্রোডাক্টে আমি খরচা করতে পারবো না। তো তার মানে আইফোন কেনার একটা অপরচুনিটি কস্ট আছে, অর্থাৎ আইফোন কেনার জন্য আমি অন্য কিছু কিনতে পারলাম না। তেমনি আমার কাছে যদি ১০০ টাকা থাকে, সেই ১০০ টাকাটা দিয়ে আমি ১ প্লেট মোমো কিনতে পারি, অথবা ১ প্লেট আমি চাউমিন কিনতে পারি। তো আমি যদি মোমো কিনে নিই, তাহলে আর চাউমিন কেনার জন্য আমার কাছে টাকা বাঁচবে না। তো মোমো ছিল আমার চোজেন অপশন, এবং চাউমিন ছিল আমার ফরগন অপশন, যেই অপশনটা আমি নিলাম না, যেই অপশনটা আমি ছেড়ে দিলাম। তো এমন একটা জিনিস কেনার জন্যে, তো এমন যদি হয় একটা জিনিস কেনার জন্য আমাকে অন্য অপশন ছাড়তে হলো, তাহলে সেই জিনিসটার একটা অপরচুনিটি কস্ট আছে। আগে ডিসকাশনে এই অপরচুনিটি কস্টের কনসেপ্টটা তোমরা আরো বেটার বুঝবে, কথা দিচ্ছি। চলো আমাদের ডিসকাশনে আগে বাড়া যাক। এবার হচ্ছে এই প্রাইভেট গুডসে আবার অনেক টাইপের প্রকার আছে, যেমন সাবস্টিটিউট গুডস, কমপ্লিমেন্টারি গুডস, নর্মাল গুডস, ইনফিরিয়ার গুডস, জিফেন গুডস এবং ভেবলেন্ট গুডস। প্রাইভেট গুডসকে এই সমস্ত গুডসে ক্লাসিফাই করা হয় অন দ্য বেসিস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, বা সহজ ভাষায় প্রাইস বা ইনকামের যদি পরিবর্তন হয়, তাহলে এই জিনিসগুলোর ডিমান্ডে কি তফাৎ আসে সেই ভিত্তিতে ক্লাসিফাই করা যেতে পারে। ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং সাপ্লাই কাকে বলে, সেটা কিন্তু আমি এই ইকন মেড ইজি সিরিজেই ভিডিও নাম্বার 6-এ তোমাদেরকে বুঝিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। এর আগের ভিডিওটারই আমি কথা বলছি। যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে এই ইনকাম বা প্রাইস ইলাস্টিসিটির কনসেপ্টটা তোমরা আরো বেটার বুঝতে পারবে। একটা জিনিসের ইলাস্টিক ডিমান্ড তখন বলা হয় যখন প্রেসার বাড়া বা কমার সাথে সাথে তার কোয়ান্টিটি ডিমান্ডেড কমে বা বাড়ে, সেই ক্ষেত্রে সেটার ইলাস্টিক ডিমান্ড ধরা হয়। আবার ইনইলাস্টিক ডিমান্ড তাকে বলে যখন প্রেসার বাড়া বা কমার সাথে সাথে তার কোয়ান্টিটি ডিমান্ডের উপরে কোনো পরিবর্তন হয় না। ইনএলাস্টিক ডিমান্ড তাকে বলে। বিস্তারিত আলোচনা আমার ভিডিও 6-এ রয়েছে, প্লিজ দেখে নেবে। নেক্সট টাইপের গুড আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাবলিক গুডস। এই গুডগুলো হয় নন এক্সক্লুডেবল এবং নন রাইভালরাস। এক্সাম্পল দিয়ে বুঝি, যেমন ধরো স্ট্রিট লাইট, ন্যাশনাল ডিফেন্স বা আমাদের জাস্টিস সিস্টেম। এগুলোর ফান্ডাটা কি? যে স্ট্রিট লাইট গভর্নমেন্ট বানায় বা ইনস্টল করে পাবলিকের থেকে ট্যাক্সের টাকা দিয়ে। তবে অনেকেই আছে যারা ট্যাক্স দেয় না বা তাদেরকে ট্যাক্সের এক্সেমশন দেওয়া আছে, তারাও কিন্তু এই স্ট্রিট লাইটের পরিষেবা উপভোগ করতে পারে। যারা ট্যাক্স দিচ্ছে তারাও যেমন স্ট্রিট লাইট
উপভোগ করে, তেমনি যারা ট্যাক্স দিচ্ছে না তারাও কিন্তু এই স্ট্রিট লাইটের সুবিধা তারা পাবে। তো নন এক্সক্লুডেবল, আমি এখানে টাকা পে করে বা অ্যাটলিস্ট ডিরেক্টলি পে করে আমি অন্য কাউকে এই পরিষেবা থেকে বঞ্চিত করতে পারবো না। তেমনি ন্যাশনাল ডিফেন্সের ক্ষেত্রেও গভর্নমেন্ট কিন্তু পাবলিকের থেকে টাকা নিয়েই কিন্তু আর্মি, নেভি বা এয়ারফোর্স মেনটেন করে। কিন্তু যারা ট্যাক্সের টাকা দেয় না তাদের জন্য কিন্তু ডিফেন্সের পরিষেবা নেই এমনটা কিন্তু নয়। জাস্টিস সিস্টেমের ক্ষেত্রেও একই জিনিস, যারা অ্যাফোর্ড করতে পারে তারা পে করে, যারা অ্যাফোর্ড করতে পারে না তারা ডিরেক্টলি পে করে না। কিন্তু জাস্টিসের পরিষেবা কিন্তু সবাই পায়। এটাই হচ্ছে নন এক্সক্লুডেবল কথাটার মানে। আমি টাকা দিয়ে কাউকে এই পরিষেবা থেকে এক্সক্লুড করতে পারবো না। অর্থাৎ স্ট্রিট লাইটের ক্ষেত্রে যদি আমি বলি যে আমি স্ট্রিট লাইট ব্যবহার করছি বলে অন্যের জন্য লাইট কম পড়ে যাচ্ছে, তেমনটা কিন্তু নয়। স্ট্রিট লাইটের যত রেঞ্জ, সেই রেঞ্জ হিসাবে সমান আলো স্ট্রিট লাইট প্রদান করবে সবাইকে। আমি স্ট্রিট লাইটের আলো পাচ্ছি বলে অন্য কেউ পাবে না, তেমনটা নয়। তো এটাকেই বলে নন রাইভালরাস। আমি কনজিউম করার ফলে অন্যের জন্য কম পড়ছে না। তেমনি ন্যাশনাল ডিফেন্সের ক্ষেত্রেও একই জিনিস, আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য অন্যের জন্য কিন্তু সিকিউরিটি কম পড়ছে না। জাস্টিস সিস্টেমের ক্ষেত্রেও একই জিনিস, আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য অন্যের জন্য সিকিউরিটি কিন্তু কম পড়ছে না। তো যারা ডিরেক্টলি এই পরিষেবাগুলোর জন্য পে না করে, পণ্য বা পরিষেবার জন্য পে না করে, তারাও কিন্তু উপভোগ করতে পারছে এই পরিষেবাগুলো। তাই জন্য নন রাইভালরাস। তো পাবলিক গুডস হয় নন এক্সক্লুডেবল এবং নন রাইভালরাস। আচ্ছা, অনেক সময় আমার স্টুডেন্টরা এই এক্সাম্পলগুলো শুনে খুব গভীরে চলে যায় যে স্যার, স্ট্রিট লাইট তো সব জায়গায় সরকার লাগাতে পারে না, তো যেখানে স্ট্রিট লাইট লাগানো হচ্ছে সেখানকার লোকজনই স্ট্রিট লাইটের সুবিধা পাবে, যেখানে লাগানো হচ্ছে না সেখানে তো পাবে না। তাহলে এটা নন এক্সক্লুডেবল কিভাবে হলো? তেমনি ন্যাশনাল ডিফেন্সের ক্ষেত্রে সবাইকে ইকুয়ালি সিকিউরিটি তো দিতে পারবে না। জাস্টিস সিস্টেমে যদি যারা পে করতে পারে তারা অতিরিক্ত কেস ফাইল করে দেয়, বাকিদের জন্য জাস্টিসের পরিষেবা কম পড়বে। তেমন টাইপের ইনডেপথ থিঙ্কিংকে আমি অফকোর্স স্যালুট করি, কিন্তু এই ক্ষেত্রে অতটা ডিপে আমাদের যাওয়ার প্রয়োজন নেই এবং এক্সামেও ওভাবে জিজ্ঞেস করে না। এগুলো অ্যাকচুয়ালি মাইক্রো ইকোনমিক্সের পার্ট এবং মাইক্রো ইকোনমিক্স থেকে এক্সামে পরিমাণে একটু কম কোয়েশ্চেন আসে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বটে এবং কিছু জিনিস বুঝে নিলে সেগুলো অনায়াসে উত্তর করা যায় বটে, তবে অতিরিক্ত গভীরে গিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। স্ট্রিট লাইট লাগালে সবাই তার পরিষেবা পাবে। ন্যাশনাল ডিফেন্সের সুবিধা সবার জন্য উপলব্ধ, জাস্টিস সিস্টেমের সুবিধা সবার জন্য উপলব্ধ। হেন্স দিজ আর নন এক্সক্লুডেবল। এবং স্ট্রিট লাইট আমি উপভোগ করলে অন্যের জন্য কম পড়বে না। ন্যাশনাল ডিফেন্স আমাদের সবার জন্যই রয়েছে, কম হতে পারে বেশি হতে পারে কিন্তু সবার জন্যই রয়েছে। তেমনি জাস্টিস সিস্টেমের দরজাও সবার জন্য খোলা আছে। হেন্স নন রাইভালরাস। আচ্ছা, এবারে আলোচনায় আসি অপরচুনিটি কস্ট। অর্থাৎ সরকারের কাছে দেখো একটা সীমিত টাকা পয়সা আছে এবং সেটা যদি সরকার স্ট্রিট লাইটের পিছনে খরচা করে তাহলে অন্য কিছুর পিছনে খরচা করতে পারবে না। ফর এক্সাম্পল, হেলথ অ্যান্ড স্যানিটেশন সিস্টেমের পিছনে খরচা করতে পারবে না। তো স্ট্রিট লাইটে খরচা করার জন্য হেলথ অ্যান্ড স্যানিটেশনটা কম্প্রোমাইজড হলো বা স্যাক্রিফাইসড হলো। এই ক্ষেত্রে তাই জন্য অপরচুনিটি কস্ট আছে। এই সুযোগটা নিতে গিয়ে স্ট্রিট লাইট ইনস্টল করব, এই সুযোগটা নিতে গিয়ে হেলথ অ্যান্ড স্যানিটেশনের জন্য টাকা কম পড়ে গেল। তেমনি ন্যাশনাল ডিফেন্স এনশিওর করার জন্য ব্রাহ্মোস মিসাইল কিনতে গিয়ে এডুকেশনের বাজেট কম পড়ে গেল। জাস্টিস সিস্টেম যাতে সুন্দরভাবে চলে সেটাতে খরচা করতে গিয়ে হতে পারে বিউরোক্র্যাটিক সিস্টেমের জন্য কস্ট কম পড়ে গেল। তো সেই সেন্সে অপরচুনিটি কস্ট আছে। একটা অপশন সিলেক্ট করার জন্য অন্য অপশনকে ছেড়ে দিতে হয়। পাবলিক গুডসের অপরচুনিটি কস্ট আছে। নেক্সট টাইপের গুড আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাব গুডস। ক্লাব গুডস কাকে বলে? যারা এক্সক্লুডেবল এবং নন রাইভালরাস, কিন্তু সেটা কিছুটা লিমিট পর্যন্ত। যেমন টোল বুথ ভাবো, নেটফ্লিক্স বা স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন ভাবো, বা জিমের মেম্বারশিপ ভাবো, বা কিন্ডেলের ইবুক ভাবো। এগুলোর মধ্যে কমন কি? যে এগুলো সমস্তটাই হচ্ছে এক্সক্লুডেবল। অর্থাৎ যারা এই পরিষেবার জন্য পে করবে, যারা টোল ট্যাক্স দেবে, বা নেটফ্লিক্স বা স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন নেবে, বা জিমের মেম্বারশিপ নেবে, বা কিন্ডেল ইবুক তারা কিনবে, তারাই একমাত্র এই পরিষেবাগুলো এনজয় করতে পারবে, এই গুডসগুলো তারা উপভোগ করতে পারবে। তো সেই ক্ষেত্রে এক্সক্লুডেবল। যারা এই পার্টিকুলার ক্লাবের মেম্বারশিপ নেবে তারাই একমাত্র এই পরিষেবাগুলো উপভোগ করতে পারবে। টোল না দিলে তোমার গাড়ি ওখান দিয়ে পাস করতে দেবে না। নেটফ্লিক্স বা স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন না কিনলে তুমি টিভি সিরিজ বা মিউজিক দেখতে পারবে না। জিমে যদি মেম্বারশিপ ফিজ না পে করো তাহলে সেই ক্ষেত্রে জিমেও তুমি ঢুকতে পারবে না। তো সেই ক্ষেত্রে এক্সক্লুডেবল হয়ে গেল। আর নন রাইভালরাস অর্থাৎ কিছুজন এই পরিষেবাগুলো উপভোগ করার ফলে অন্যের জন্য কি কম পড়ে গেল? রাইভালরি ইন কনজামশন কি আছে? তো না বন্ধুরা, একটা টোল বুথে যতজন টোল ট্যাক্স পে করবে তাদের গাড়ি ওখান দিয়ে পাস করতে দেওয়া হবে। নেটফ্লিক্স বা স্পটিফাই সাবস্ক্রিপশন যতজন নিতে চায় তাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। হেন্স এটা মোটামুটি নন রাইভালরাস হলো। কিন্ডেল ইবুকের ক্ষেত্রে ইবুক অর্থাৎ পিডিএফ কাইন্ড অফ ফরম্যাটে দেওয়া হয়, তো
তো সেটা কিন্তু কারোর জন্য কম পড়বে না। যদি লাখজন একটা বই কিনতে চায় তাহলে ইবুক তাদের জন্য অ্যাভেলেবেল। হ্যাঁ, যদি ফিজিক্যাল বুক হতো তাহলে সেই ক্ষেত্রে ওটা কিন্তু রাইভালরাস হতো। অর্থাৎ ১০০টা বইয়ের কপি পাবলিশ হয়েছে, আমি যদি একটা কিনে নিই তাহলে ৯৯টা বাকিদের জন্য বাঁচল। তো রাইভালরি ইন কনজাম্পশন আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। আমাকে এক প্রকার ১০০টা ফিজিক্যাল বুকের মধ্যে কম্পিটিশন করে একটা বই আমাকে কিনতে হবে। তো এই লজিকটা ফিজিক্যাল বুকের ক্ষেত্রে অ্যাপ্লাই করে, কিন্তু ইবুকের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। হ্যাঁ, অফকোর্স আপ টু আ লিমিট, কারণ নেটফ্লিক্স বা স্পটিফাই সাবস্ক্রিপশন অতিরিক্ত জন যদি নিয়ে নেয় তাহলে সার্ভারের প্রবলেম হতে পারে, বা জিমের মেম্বারশিপ একটা ক্যাপাসিটির বিষয় থাকে, কতজন ওখানে একসাথে জিম করতে পারবে। বেশি জন নিয়ে নিলে বাকিদের জন্য জায়গা বাঁচবে না। তবে আবারও বললাম, এই মাইক্রো ইকোনমিক কনসেপ্টগুলো থেকে ইজি থেকে মডারেট লেভেলের কোয়েশ্চেন আসে কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট জব এক্সামসের ক্ষেত্রে। তো অতিরিক্ত গভীরে গিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। আপাত দৃষ্টিতে সিম্পলিস্টিক থিঙ্কিংয়ে এগুলো সম্বন্ধে যা বোঝা যায় সেটা দিয়েই এক্সামের উত্তর করা যাবে। আমাদের খুব এক্সপার্ট নলেজ ইন ইকোনমিক্স থাকার দরকার নেই। নেক্সট টাইপের গুড, কমন গুডস। অর্থাৎ এই গুডগুলো হয় নন এক্সক্লুডেবল এবং রাইভালরাস। যেমন ফর এক্সাম্পল, গ্রাউন্ড ওয়াটার যে আমি এক্সট্র্যাক্ট করছি, সিঁচাইয়ের জন্য হতে পারে বা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য হতে পারে। তো কোথাও যদি এই সিঁচাইয়ের ব্যবস্থা রয়েছে বা একটা টিউবওয়েল লাগানো হয়েছে, সেখানে কিন্তু সবাই জল কালেক্ট করতে পারে, কাউকে সেখান থেকে বঞ্চিত করা যাবে না। হ্যাঁ, অফকোর্স যদি সেটা সরকারের তরফ থেকে ইনস্টল করা হয়, কেউ নিজের প্রাইভেট টিউবওয়েল লাগিয়েছে বা প্রাইভেট কোনো ইরিগেশন ফেসিলিটি লাগিয়েছে, সেটা অবভিয়াসলি বাকিদের জন্য অ্যাভেলেবেল নয়। কিন্তু সরকার এগুলো যদি প্রোভাইড করে তাহলে এগুলো নন এক্সক্লুডেবল, অর্থাৎ কাউকে বঞ্চিত করা যাবে না, সে পে করুক ছাই না করুক। তেমনি ফায়ারউডের ক্ষেত্রে জঙ্গল থেকে ফায়ারউড যে কেউ কালেক্ট করতে পারে, সবার জন্য ওপেন আছে, কাউকে সেখান থেকে বাদ দেওয়া যাবে না। তেমন মাঠের ক্ষেত্রে যেখানে গরুরা চড়ে, গরুরা ঘাস খায়, যে কেউ তাদের গরু মাঠে নিয়ে যেতে পারে এবং তার গরু ওখানে ঘাস খেয়ে পার্টি করতে পারবে। মাছের ক্ষেত্রেও একই জিনিস, সমুদ্রতে মাছ অবাধ, যে কেউ ছিপি নিয়ে আর নৌকো নিয়ে গিয়ে ফিশিং করতে পারবে। তো নন এক্সক্লুডেবল। কিন্তু রাইভালরাস, ইয়েস। আমি যদি অতিরিক্ত বেশি গ্রাউন্ড ওয়াটার আমি এক্সট্র্যাক্ট করে নিই তাহলে কিন্তু অন্যদের জন্য কম পড়বে। অতিরিক্ত ফায়ারউড কালেকশন যদি কিছু জন করে নেয় বাকিদের জন্য কম পড়বে। অতিরিক্ত গ্রেজিং যদি হয়ে যায় তাহলে বাকি গরুগুলো নট ইনভাইটেড টু দ্য পার্টি। তেমনি অতিরিক্ত যদি কিছু মাছওয়ালারা ফিশিং করে নেয় বাকিদের জন্য মাছ কম পড়বে। তো রাইভালরাস কম্পিটিশন করে এই জিনিসগুলো কালেক্ট করতে হবে। তো কমন গুডস হয় নন এক্সক্লুডেবল, অর্থাৎ কাউকে এই পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না, কিন্তু রাইভালরাস কিছু জন বেশি কনজিউম করলে অন্যদের জন্য কম পড়ে যাবে। তাই জন্যই কমন গুডসের একটা প্রবলেম হচ্ছে ওভার ইউজের প্রবলেম। কিছু জন অতিরিক্ত কনজিউম করলে একটা ট্র্যাজেডি অফ কমন্স হয়, যেটা একটা নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ এক্সটার্নালিটি। কমন জিনিস কিছু জন যদি বেশি কনজিউম করে বাকিদের জন্য সেটা কম পড়ে যাবে। আর অপরচুনিটি কস্ট অফকোর্স এগুলোতে নেই, অর্থাৎ যারা এই পরিষেবাগুলো উপভোগ করছে তারা এই পরিষেবাগুলো উপভোগ করার জন্য অন্য কিছু থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে না, অন্য কিছুতে তাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে না। যে কেউ টিউবওয়েল লাগিয়ে গ্রাউন্ড ওয়াটার এক্সট্র্যাক্ট করতে পারে, খুবই নমিনাল একটা খরচা, তো সে অন্য কিছু চাইলে অনায়াসে কনজিউম করতে পারে। তেমনই যে কেউ ফায়ারউড কনজিউম করতে পারে, ফ্রি হয় মোস্টলি, তাই জন্য ফায়ারউড আমি যদি কালেক্ট করি আমার অন্য কিছু যে কম্প্রোমাইজ করতে হচ্ছে এমনটা নয়। তেমনি সেই ক্ষেত্রে মাঠ যদি আছে এবং সেখানে ঘাস যদি আছে, যে কেউ তার গরু নিয়ে গিয়ে ওখানে ঘাস খাওয়াতে পারে। সমুদ্রেও অবাধ মাছ আছে, যে কেউ গিয়ে ওখানে ফিশিং করতে পারে এবং সেটা খুবই লো বা নমিনাল কস্টে। তার জন্য তাকে অন্য কিছু কম্প্রোমাইজ করে ইন টার্মস অফ ইকোনমিক্স, অর্থাৎ টাকা কম্প্রোমাইজ করে তাকে এটা কিন্তু করতে হচ্ছে না। তো কমন গুডসের কোনো অপরচুনিটি কস্ট হয় না। কমন গুডস কনজিউম করার জন্য অন্য কিছুতে স্যাক্রিফাইস আমাদের করতে হয় না। নেক্সট টাইপের গুডস হচ্ছে ফ্রি গুডস। নামটা থেকেই বুঝতে পারছো এগুলো ফ্রিলি অ্যাভেলেবেল, অর্থাৎ এগুলো অবাধ। যেমন হচ্ছে সূর্যের আলো, যেমন হাওয়া, যেমন বাতাস, এগুলো অবাধ, এগুলোর সাপ্লাইতে করে এগুলোর কোনো লিমিটেশন নেই এবং এগুলো উপভোগ করার জন্য আমাদের কোনো প্রাইসও কিন্তু পে করতে হয় না। মেইনলি এগুলো ন্যাচারাল গুডস প্রোভাইডেড বাই মাদার নেচার, সবার জন্যই অবাধ রয়েছে এবং এগুলো কনজিউম করার জন্য আমাদের ডিরেক্টলি কোনো প্রাইস তো দিতেই হয় না। এখন হ্যাঁ, অতিরিক্ত গভীরে যদি চলে যাও তাহলে এটা বলতে পারো যে কিছু জন যদি এয়ার কনজিউম করে নেয় বাকিদের জন্য অক্সিজেনের ঘাটতি হবে, বা কিছু জন যদি বাতাস কনজিউম করে নেয় বাকিরা গরমে মরবে। তো এইগুলো প্রচন্ড ডিপার লজিক, এক্সাম পারপাসের জন্য বা আমাদের ইকোনমি সিলেবাসে এত গভীরে চিন্তা করার দরকার নেই। মোটমাট অবভিয়াসলি বাকি গুডসের তুলনাতে এগুলো আনলিমিটেড সাপ্লাই আছে এবং এগুলো কনজিউম করার জন্য আমাদের কোনো প্রাইস পে করতে হয় না। এখন হ্যাঁ, 1 বিলিয়ন মানুষ যদি অক্সিজেন টানে তার জন্য বাকিদের জন্য অল্প অক্সিজেন কম পড়বে, এটা প্রচন্ড হাই লেভেল থিঙ্কিং হয়ে গেল, অতিরিক্ত গভীরে যাওয়ার দরকার নেই। আর এগুলোর কি কোনো অপরচুনিটি কস্ট আছে? অর্থাৎ আমি যদি সূর্যের আলো নিই তার জন্য কি অন্য কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হলো, বা আমি যদি
শ্বাস প্রশ্বাস নিই, আমাকে কি অন্য কিছু কম্প্রোমাইজ করতে হলো? তো অবভিয়াসলি সেটা না। আমাকে কোনো অপশন ফরগো করতে হলো না এই অপশনগুলো চুজ করার জন্য। তো সেই সেন্সে এগুলোর কোনো অপরচুনিটি কস্ট নেই, এগুলো ফ্রি, আনলিমিটেড সাপ্লাই এবং নো প্রাইস। তাই জন্য আমার কাছে যদি টাকা থাকে সেটা আমি অন্য কিছুতে অনায়াসে লাগাতে পারি। এগুলোর পিছনে খরচা খুবই কম বা নেই বলতে পারো। এবারে এক্সামে যদি একটু খুঁচিয়ে জিজ্ঞেস করে, একটু ক্রিটিক্যাল টাইপের কোয়েশ্চেন করে, তার জন্য আমি এক্সাম ট্র্যাপসে যাতে না ফাঁসো কিছু টিপস তোমাদের দিয়ে দিচ্ছি উইথ রিগার্ডস টু কমন গুড ভার্সেস ফ্রি গুড। তো এই গ্রাউন্ড ওয়াটারের কথা কনসিডার করো। গ্রাউন্ড ওয়াটারটা কি কমন গুড নাকি গ্রাউন্ড ওয়াটারটা ফ্রি গুড? কমন গুড মানেই কি ফ্রি গুডস? না, ভুল। কমন গুডস বন্ধুরা সেগুলোকে বলা হবে যেগুলো স্কেয়ার্স এবং ডেপ্লিটেবল, যেগুলো সীমিত রয়েছে এবং ওভার ইউজ করলে সেগুলো শেষ হয়ে যাবে। যেমন গ্রাউন্ড ওয়াটার, অতিরিক্ত গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন করার জন্য অনেক জায়গায় জলের কিন্তু ঘাটতি দেখা যায়। তো সেই সেন্সে গ্রাউন্ড ওয়াটার কিন্তু কমন গুড হলো কারণ স্কার্স এবং ডেপ্লিটেবল, কিন্তু ফ্রি গুড হলো না, এটা সাপ্লাই কিন্তু অ্যাবান্ডেন্ট বা অবাধ নেই। তো সমস্ত কমন গুড কিন্তু ফ্রি গুড নয়। আশা করি ডিফারেন্সটা এখন একটু ভালোভাবে বুঝতে পারলে। আবার অনেকের কনফিউশন হয় যে পাবলিক গুডস, কমন গুডস এবং ফ্রি গুডস এর মধ্যে। তার জন্য এই টেবিলটা দেখো বন্ধুরা, সমস্ত কনফিউশন তোমাদের আমি দূর করে দেবো, এটা গ্যারান্টি। তাই জন্য প্লিজ ভিডিওটাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না। আচ্ছা, লেটস কম্পেয়ার পাবলিক গুডস, কমন গুডস এবং ফ্রি গুডস। এক্সক্লুডিবিলিটির বিষয় এই তিনটে স্টেটাস কি? পাবলিক গুডস থেকে কাউকে এক্সক্লুড করা যায় না, সো ইট ইজ নন এক্সক্লুডেবল। পাবলিক গুডস বলতে সেই ন্যাশনাল ডিফেন্সের এক্সাম্পলটা ভাবো। কমন গুডস থেকেও কিন্তু কাউকে এক্সক্লুড করা যায় না, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। ফ্রি গুডস থেকেও কিন্তু কাউকে বঞ্চিত করা যায় না, অর্থাৎ সূর্যের আলো উপভোগ সবাই করতে পারে, কাউকে এক্সক্লুড করা যাবে না। তো তিনটেই কিন্তু নন এক্সক্লুডেবল। এবারে রাইভালরি ইন কনজাম্পশনের বিষয়টাতে আসি, অর্থাৎ কিছুজন যদি সেই গুডটা কনজিউম করে নেয় তাহলে বাকিদের জন্য কম পড়বে নাকি? তো পাবলিক গুডস এর ক্ষেত্রে কোনো রাইভালরি ইন কনজাম্পশন নেই। ন্যাশনাল ডিফেন্স বা জাস্টিস সিস্টেম সবার জন্যই অ্যাভেলেবেল আছে, কেউ একজন উপভোগ করার ফলে অন্যের জন্য কম পড়ছে না। কিন্তু কমন গুডস এর ক্ষেত্রে হ্যাঁ, রাইভালরি ইন কনজাম্পশন আছে। গ্রাউন্ড ওয়াটার অতিরিক্ত বেশি একজন ইউজ করে ফেললে বাকিদের জন্য কম হবে। ফায়ারউড যদি কিছু মানুষ কালেক্ট করে নেয় বেশি করে তাহলে বাকিদের জন্য কম পড়বে। ঘাস যদি কিছু গরু বেশি খেয়ে নেয় বাকি গরুগুলোর মন খারাপ হয়ে যাবে। তো কমন গুডস এর রাইভালরি ইন কনজাম্পশন আছে, কিন্তু ফ্রি গুডস এর ক্ষেত্রে এগুলোর অবাধ সাপ্লাই, অ্যাবান্ডেন্ট সাপ্লাই, তাই জন্য কোনো এখানে রাইভালরি নেই, যে কেউ সূর্যের আলোর মজা নিতে পারে ঠান্ডা শীতকাল। থার্ড ফ্যাক্টর অফ কম্প্যারিজন হচ্ছে স্কারসিটি, অর্থাৎ এই গুডগুলো কি অবাধ নাকি সীমিত। তো পাবলিক গুডস হ্যাঁ অফকোর্স এগুলো সীমিত রয়েছে। ওই যে ব্যাপারটা বললাম যে স্ট্রিট লাইট কিছু জায়গায় লাগানো যাবে, গোটা দেশে সমানভাবে তো অফকোর্স স্ট্রিট লাইট লাগানো যাবে না, বা গভর্নমেন্ট যদি স্ট্রিট লাইটে বেশি খরচা করে তাহলে বাকি কিছুর জন্য টাকা কম পড়ে যাবে। কমন গুডস এর ক্ষেত্রেও হ্যাঁ স্কারসিটি তো আছে, গ্রাউন্ড ওয়াটার হোক, সমুদ্রে মাছ হোক, কিছুজন বেশি কালেক্ট করলে বাকিদের জন্য কম পড়ে যাবে। তো রাইভালরি ইন কনজাম্পশন তো আছেই। ফ্রি গুডস এর ক্ষেত্রে কোনো স্কারসিটি নেই, হাওয়া, বাতাস, সূর্যের আলো অবাধ পরিমাণে রয়েছে, নিয়ার বা ফার ফিউচারে তো শেষ হচ্ছে না। এবার ইকোনমিক প্রবলেম, অর্থাৎ ইকোনমিক্সে বা ইকোনমিক ট্রানজাকশনের ক্ষেত্রে এই গুডস গুলোতে কি কোনো প্রবলেম আছে? তো হ্যাঁ অফকোর্স পাবলিক গুডস এর ক্ষেত্রে প্রবলেম আছে। ট্যাক্স কালেকশন যদি কম হয় তাহলে সরকার এই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো সবাইকে দিতে পারবে না। কমন গুডস এর ক্ষেত্রেও একই জিনিস, যেহেতু এখানে ট্র্যাজেডি অফ কমন্স হয়ে যায় ফর ওভার ইউজ, তাই জন্য কিছুভাবে আমাদের ওভার ইউজটাকে কন্ট্রোল করতে হবে। মেবি ঘাসের উপরে একটা গ্রেজিং ট্যাক্স ইম্পোজ করে দেওয়া যেতে পারে, যাতে একজন রাখাল কিছু লিমিটেড নাম্বার অফ গরুই নিয়ে যেতে পারে ঘাস খাওয়ানোর জন্য, বা সেই গরুগুলো 1 ঘন্টাই ঘাস খেতে পারে। তো এইভাবে করে আমরা ইনশিওর করতে পারি যে কমন গুডস গুলো সবার জন্য মোটামুটি ইকুয়ালি থাকুক। কিন্তু ফ্রি গুডস এর ক্ষেত্রে এটা কোনো ইকোনমিক প্রবলেম না, কারণ এগুলো ম্যানুফ্যাকচার করার জন্য কোনো কস্ট আমাদের মানুষদের হয়নি। ভগবানের হয়েছে কিনা জানি না, যোগাযোগ নেই, কিন্তু হিউম্যান বিংস এর তো ডেফিনেটলি নেই। এবং এগুলোর সাপ্লাইও আনলিমিটেড, কোনো টাকা পয়সাও এখানে পেমেন্ট করতে হয় না সাপ্লাই গুলো এনজয় করার জন্য। তো এই সমস্ত ফ্রি গুডস বেসিক্যালি ইকোনমিক প্রবলেম নয়। ইকোনমি বেসিক্যালি সেই সমস্ত গুড বা সার্ভিস নিয়েই ডিল করে যেগুলোর স্কারসিটি রয়েছে, যেগুলো অবাধ নেই, যেগুলোর প্রয়োজন তো সবার আছে কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল নেই বা ইকুয়ালি অ্যাভেলেবেল নেই। এগুলো হচ্ছে ইকোনমিক প্রবলেমস এর কোর। যেই জিনিসটা অবাধ আছে এবং সেটার কোনো কস্ট নেই, ইকোনমিক প্রবলেম সেই জিনিসগুলো নয়। আচ্ছা, কিন্তু মেইন প্রবলেম পাবলিক গুডস এর ক্ষেত্রে ফ্রি রাইডার, যারা ট্যাক্স দিচ্ছে তারা স্ট্রিট লাইট পাবে বটে, কিন্তু যারা ট্যাক্স দেয়নি তাদেরকেও কিন্তু স্ট্রিট লাইট থেকে এক্সেম্পট করা যাবে না। যদি একটা এলাকায় স্ট্রিট লাইট লেগেছে, সেই এলাকার যেই মানুষগুলো ট্যাক্স দিয়েছে তারাও স্ট্রিট লাইট এনজয় করতে পারবে, যারা ট্যাক্স দেয়নি তারাও কিন্তু করতে পারবে।
পারবে। অলরাইট, তো ফ্রি লোডার বা ফ্রি রাইডার প্রবলেম এখানে দেখা যায়। কমন গুডস এর ক্ষেত্রে ওভার ইউজের প্রবলেম, অতিরিক্ত বেশি ইউজ করে ফেললে ট্র্যাজেডি অফ কমন্স হয়ে যায়, বাকিদের জন্য কম পড়ে যায়। আর অফকোর্স ফ্রি গুডস এর ক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই, কারণ অবাধ সাপ্লাই এবং উইদাউট এনি কস্ট এগুলো এনজয় করা যায়। প্রাইস মেকানিজম, অর্থাৎ এগুলোকে টাকার ভিত্তিতে কম বেশি কি করা যেতে পারে কিনা। পাবলিক গুডসকে অফকোর্স করা যেতে পারে। গভর্নমেন্টের ট্যাক্সের পয়সা যদি বেশি আসে তাহলে আরো বেশি স্ট্রিট লাইট লাগাতে পারবে, আরো বেশি মানুষ স্ট্রিট লাইটের আলো পাবে। কিন্তু ডিরেক্টলি আমার ট্যাক্স দেওয়ার সাথে গভর্নমেন্টের আমার এলাকায় স্ট্রিট লাইট লাগানোর কিন্তু সেরকম কোনো সম্পর্ক নেই। সবচেয়ে হাই রেভিনিউ যে স্টেটস গুলো আমাদের ইন্ডিয়াতে রয়েছে, মেইনলি সাউথ ইন্ডিয়ার স্টেট গুলো বা মহারাষ্ট্র, সেখান থেকে হয়তো আমাদের দেশের সবচেয়ে বেশি ট্যাক্স কালেকশন হয়। তবে সরকারের পরিষেবা কিন্তু সমস্ত স্টেটকেই ইকুয়ালি দিতে হয়। তো ডিরেক্টলি টাকা দেওয়ার সাথে এই পরিষেবাগুলোর সেরকম গভীর সম্পর্ক নেই। কমন গুডস এর ক্ষেত্রেও একই জিনিস। বনে এবছর কত ফায়ারউড পাওয়া যাবে, বেশি করে বনে যদি ইনভেস্ট করি তাহলে আমি বেশি ফায়ারউড পাবো, এই লিঙ্কেজটা কিন্তু এতটা ডাইরেক্ট নয়। তোমার পাশে যদি বন আছে এবং ওখানে যদি ফায়ারউড অ্যাভেলেবেল আছে, বিশেষ করে শীতকালে শুকনো কাঠ অ্যাভেলেবেল থাকে, তাহলে যে কেউ কালেক্ট করতে পারবে। এমন নয় যে যারা ট্যাক্স দিচ্ছে তারাই শুধু কালেক্ট করতে পারবে, বাকিরা পারবে। অ্যান্ড ফ্রি গুডস এর ক্ষেত্রে এই সমস্ত ইকোনমিক সমস্যা ফ্রি গুডস এর ক্ষেত্রে নেই, কারণ আবারও আনলিমিটেড সাপ্লাই অ্যান্ড নো প্রাইস। লাস্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সাপ্লাই সোর্স, অর্থাৎ পাবলিক গুডস কে প্রোভাইড করে, গভর্নমেন্ট প্রোভাইড করে পাবলিক মানি দিয়ে। কমন গুডস কে প্রোভাইড করে, মাদার নেচার প্রোভাইড করে। ফ্রি গুডস কে প্রোভাইড করে, মাদার নেচার প্রোভাইড করে। তো আশা করি এই টেবিলের মাধ্যমে এই তিনটে টাইপের গুডস, যেগুলোর মধ্যে কিছু কমনালিটি আছে তো বটে, কিন্তু একে অপরের থেকে কিভাবে ভিন্ন সেটা তোমরা বুঝতে পারলে। এবারে যে কোনো রকম কোয়েশ্চেন তোমাদের কিন্তু আটকাবে না বা কনফিউজড হবে না। চলো একবার চেকই করে নিই সেটা। তো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কিছু নিয়ে এসেছি আমাদের আজকের এই ছোট্ট আলোচনা থেকে। এই আলোচনাটা এই কোয়েশ্চেনের পরে কিন্তু আবার কন্টিনিউ হবে, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখ। চলো ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ পাবলিক গুডস? ইউপিএসসি সিডিএস 2016 এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। পজ করে উত্তর করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো, সি ইলেকট্রিসিটি। তো এক এক করে দেখা যাক। এক নম্বরে লাইট হাউস। কোনো জায়গায় যদি লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের আলো কিন্তু তার পার্শ্ববর্তী এলাকাতে সবাই এনজয় করতে পারবে। তো লাইট হাউস হয়তো সরকার টাকা দিয়ে লাগিয়েছে, কিন্তু সেটার পরিষেবা কিন্তু সবাই এনজয় করতে পারবে, সেটা কিন্তু এক্সক্লুডেবল নয়। হেন্স ইট ইজ আ পাবলিক গুড। তেমনই পাবলিক পার্ক, সরকার যদি কোনো জায়গায় পার্ক বানিয়েছে, সেটার পরিষেবাও কিন্তু মোটামুটি সবাই এনজয় করতে পারবে। হয়তো কিছু নমিনাল চার্জেস সরকার রাখতে পারে, কিন্তু মোটমাট সবার জন্য অ্যাভেলেবেল আছে। তো প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইটস নন এক্সক্লুডেবল। ন্যাশনাল ডিফেন্সের ক্ষেত্রে সরকার টাকা পয়সা দিয়ে আমাদের বিভিন্ন ডিফেন্স সিস্টেমস বানিয়েছে এবং সবার জন্যই সেটা অ্যাভেলেবেল আছে। থিওরিটিক্যালি তো যে কোনো নাগরিকের জীবনের উপরে যদি থ্রেট থাকে, তার সুরক্ষার উপরে যদি থ্রেট থাকে, সে কিন্তু সরকারের থেকে সমস্ত রকম সিকিউরিটি সার্ভিসেস এনজয় করার জন্য এলিজিবল। সেটা তার অধিকার, কারণ সরকার আলটিমেটলি এই গ্যারান্টিটাই দেয় যে তোমার জীবন এবং সুরক্ষা সরকার দেখবে। কিন্তু ইলেকট্রিসিটির ক্ষেত্রে অবভিয়াসলি ইট ইজ এক্সক্লুডেবল। আমরা যারা ইলেকট্রিসিটির জন্য পে করি তারাই একমাত্র ইলেকট্রিসিটি এনজয় করতে পারবে। যারা ইলেকট্রিসিটি বিল দেবে না, তাদের কানেকশন কেটে নেওয়া হবে বা তারা পাবেই না। তো সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটি কিন্তু একটা ক্লাব গুড হয়ে গেল। ইলেকট্রিসিটির যে ডিসকম আছে তাদেরকে পে করলেই তুমি পরিষেবা পাবে, যতদিন পে করবে তুমি পরিষেবা পাবে। তো এখানে কারেক্ট আনসার সি, ইলেকট্রিসিটি। কোয়েশ্চেন 2, হোয়াট ইজ মেন্ট বাই পাবলিক গুড? ইউপিএসসি সিডিএস এ আবার এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে। পজ করে উত্তর করার চেষ্টা করো। তো এক এক করে দেখা যাক পাবলিক গুড বলতে কাকে বোঝায়। পাবলিক গুড কি গভর্নমেন্ট প্রডিউস করে? একদম ঠিক কথা বলেছে। অপশন বি বলছে আ কমোডিটি হুজ বেনিফিটস আর ইনডিভিজিবলি স্প্রেড অ্যামং দ্য এন্টায়ার কমিউনিটি। এমন একটা পণ্য বা পরিষেবা যেটা উপভোগ এন্টায়ার কমিউনিটি করতে পারবে। ডাজন্ট ম্যাটার যে সেটার জন্য প্রত্যেকজন পে করেছে কি করেনি। যদি একটা জায়গায় একটা এলাকায় যদি সেই পরিষেবাটা অ্যাভেলেবেল আছে, তাহলে সেই সমস্ত এলাকার মানুষ সেই পরিষেবাটা এনজয় করতে পারবে। তো এটা তো পাবলিক গুডের ডেফিনেশন হিসাবে তো ঠিকই মনে হচ্ছে। ওই স্ট্রিট লাইট, ন্যাশনাল ডিফেন্স বা জাস্টিস সিস্টেমের বিষয়টা ভাবো। আচ্ছা, তারপরেও আমরা একদম শিওর হয়ে টিক করে দেবো না, বাকি অপশনগুলো একবার চেক করবো। আ গভর্নমেন্ট স্কিম দ্যাট বেনিফিটস দ্য পুয়ার হাউস হোল্ডস। গভর্নমেন্ট যদি কোনো জিনিস ফ্রিতে পুয়ারদেরকে দিচ্ছে, শুধুমাত্র পুয়াররাই এনজয় করতে পারছে, এই ক্ষেত্রেও কিন্তু এটা একটা এক্সক্লুডেবল গুড হয়ে গেল, যেখানে শুধুমাত্র পুয়াররা, বিপিএল পপুলেশনরা এটা এনজয় করতে পারছে, কারণ গভর্নমেন্ট তাদেরকে দিচ্ছে, বাকিদেরকে দিচ্ছে না। তো অফকোর্স এটা কিন্তু পাবলিক গুডের ডেফিনেশনে পড়ে না। আর লাস্টলি ডি, এনি কমোডিটি দ্যাট ইজ ভেরি পপুলার অ্যামং দ্য জেনারেল পাবলিক। জনপ্রিয় যে কোনো জিনিস, সেটা কি পাবলিক গুড কিনা? না, একদমই নয়। খুবই সিডি ডেফিনেশন। পপুলার আর পাবলিককে গোলালে চলবে না। পপুলার মানে জনপ্রিয়, পাবলিক বলতে যেটা সরকারের দ্বারা প্রোভাইডেড আছে। তো এখানে তাহলে কারেক্ট আনসার হচ্ছে বি। এবং কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো, কমেন্ট সেকশনে নিজের নামটা কিন্তু ছাড়বে। এটা কিন্তু বেশ বুদ্ধি লাগিয়ে প্রশ্নটা উত্তর করার মতো ছিল। এবারে কোয়েশ্চেন 3, ইফ আ কমোডিটি ইজ প্রোভাইডেড ফ্রি টু দ্য পাবলিক বাই দ্য গভর্নমেন্ট, দেন পজ করে উত্তর করো। ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2018 এর প্রশ্ন।
তো চলো আবারও এক এক করে দেখা যাক। গভর্নমেন্ট কোনো জিনিস ফ্রিতে পাবলিককে দিচ্ছে, তাহলে তার অপরচুনিটি কস্ট কি হবে সেটা জিজ্ঞেস করেছে। ওকে, অপশন এ বলছে অপরচুনিটি কস্ট ইজ 0। তো গভর্নমেন্ট যদি ফ্রিতে সবাইকে এডুকেশন দিচ্ছে বা ফ্রিতে সবাইকে হেলথ কেয়ার দিচ্ছে, গভর্নমেন্টের টাকা যদি এই সমস্ত জিনিসগুলোতে ইনভেস্ট হচ্ছে, তাহলে অন্য কিছুতে গভর্নমেন্ট কি টাকা ইনভেস্ট করতে পারবে? না, অফকোর্স কম পড়ে যাবে। তো অফকোর্স অপরচুনিটি কস্ট তো আছে। গভর্নমেন্ট যদি এই পরিষেবাগুলো দিচ্ছে, তাহলে অন্য কিছু পরিষেবা দেওয়ার সুযোগ বা অপরচুনিটি গভর্নমেন্টের কাছে কিন্তু নেই। তো না, 0 তো নয়, এই জিনিসগুলো বা পাবলিককে ফ্রিতে দেওয়ার, ইকোনমিক গুড পাবলিককে ফ্রিতে দেওয়ার একটা কস্ট তো আছে। তো অপশন এ তো হবে না। অপরচুনিটি কস্ট ইজ ইগনোরড। অলরাইট, গভর্নমেন্ট এই জিনিসগুলোতে যা খরচা করছে সেগুলোকে ইগনোর করে বাকি সমস্ত পরিষেবাও গভর্নমেন্ট প্রোভাইড করবে না, সেটা তো নয়। যদি এডুকেশনে খরচা করছে, তাহলে অবভিয়াসলি হেলথ কেয়ারের জন্য কিছু টাকা তো কম পড়ে যাবে। তো এটা খুব একটা কারেক্ট অপশন মনে হচ্ছে না। এবার হচ্ছে অপশন সি কি বলছে, দ্য অপরচুনিটি কস্ট ইজ ট্রান্সফার্ড ফ্রম কনজিউমার্স অফ দ্য প্রোডাক্ট টু ট্যাক্স পেইং পাবলিক। এখানে কি বলেছে, অপরচুনিটি কস্ট কি নেই? হ্যাঁ আছে, অপরচুনিটি কস্ট আছে, কিন্তু যারা উপভোগ করছে তারা সেটা পে করছে না। গভর্নমেন্ট ফ্রিতে যাদেরকে দিচ্ছে তারা সেই পরিষেবা বা পণ্যের জন্য পে না করলেও যারা ট্যাক্স পেয়ার্স রয়েছে তাদের ট্যাক্সের দেওয়া টাকা থেকেই কিন্তু গভর্নমেন্ট এই খরচাটা করছে। তো হ্যাঁ, গভর্নমেন্ট ফ্রিতে যদি কাউকে কিছু প্রোভাইড করছে, মোস্টলি সেটা ট্যাক্সের টাকায়, এবং তাতে ট্যাক্স পেয়ারদের উপরে একটা বার্ডেন হয়ে যেতে পারে, বা ট্যাক্স পেয়াররা যেই পরিমাণে ট্যাক্স দিচ্ছে সেই অনুযায়ী তারা পরিষেবা নাও পেতে পারে, কারণ গভর্নমেন্ট বাকিদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে। এটা তো একদম ঠিক মনে হচ্ছে। লাস্ট অপশনটা তাও একবার আমরা দেখে নেব, অপরচুনিটি কস্ট ইজ ট্রান্সফার্ড ফ্রম কনজিউমার্স অফ দ্য প্রোডাক্ট টু দ্য গভর্নমেন্ট। তো অপশন ডিটাও কিন্তু অ্যাকচুয়ালি ইনকারেক্ট নয় পুরোপুরি। গভর্নমেন্ট যদি কাউকে ফ্রিতে দিচ্ছে, তার কস্ট কিন্তু গভর্নমেন্ট নিজে পে করছে। যারা এনজয় করছে সার্ভিসটা, তারা হয়তো সেটার কস্ট ডিরেক্টলি না পে করলেও গভর্নমেন্ট কিন্তু সেটার পে করে দিচ্ছে। হ্যাঁ, এখন গভর্নমেন্টের কাছে আসে কোথায় টাকা? অবভিয়াসলি ট্যাক্স পেইং পাবলিকের থেকে। তো অপশন ডিটাও কিন্তু ভুল নয় বন্ধুরা, কিন্তু সিটা আরো বেশি অ্যাকিউরেট। গভর্নমেন্টের তো আর নিজের টাকা নয়, পাবলিকের ট্যাক্সেরই টাকা। তো সিটা বলতে পারো আর একটু ডিটেলড, আর একটু অ্যাকিউরেট। সি যদি এখানে অপশন না থাকতো, প্রবাবলি আমি ডিটাকে কারেক্ট মানতাম, বাট হিয়ার সি ইজ দ্য কারেক্ট অপশন। তো কনগ্রাচুলেশনস যারা সি উত্তর করেছো। অবশ্যই নিজের কমেন্ট সেকশনে নিজেদের নামগুলো লিখে নেবে যারা এই তিনটেই কারেক্ট করলো। এবারে চলো আবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। নেক্সট টাইপ অফ গুড হচ্ছে সাবস্টিটিউট গুড, যেটা একে অপরের সাবস্টিটিউট, অর্থাৎ একে অপরকে রিপ্লেস করতে পারে। যেমন চা আর কফি ধরে নাও, ভাত আর রুটি ধরে নাও, বা বাস বা মেট্রো ধরে নাও, অথবা জিও বা এয়ারটেল ধরে নাও, একে অপরকে অনায়াসে রিপ্লেস করে দিতে পারে। এই সমস্ত জিনিসের ক্ষেত্রে যদি একটা গুডের যদি দাম বাড়ে, প্রাইস যদি বেড়ে যায়, তাহলে অন্য আরেকটা গুডের, তার সাবস্টিটিউট গুডের ডিমান্ড কিন্তু বেড়ে যাবে। চায়ের যদি দাম বেড়ে যায়, মানুষের কফিতে শিফট হয়ে যাবে। চালের যদি দাম বেড়ে যায়, তাহলে মানুষের রুটি খাওয়া আরম্ভ করবে। তেমনি বাসের ভাড়া যদি বেড়ে যায়, মানুষের মেট্রো বেশি ইউজ করবে। জিও যদি তার রিচার্জ প্ল্যান অতিরিক্ত এক্সপেন্সিভ করে ফেলে, তাহলে মানুষে এয়ারটেলে শিফট করে যাবে। তো এই সমস্ত গুডের ক্ষেত্রে যেটা কমন হচ্ছে, একটার দাম যদি বাড়ে, তাহলে অন্যটার ডিমান্ড বেড়ে যায়, কারণ একে অপরের এগুলো সাবস্টিটিউট। তো এখানে ক্রস ইলাস্টিসিটি কিন্তু পজিটিভ। ক্রস ইলাস্টিসিটি কি জিনিস? আবারও এর আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, 3টে টাইপের ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সিপিআই। সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এখানে ক্রস ইলাস্টিসিটি হচ্ছে পজিটিভ, একটার প্রাইস বাড়লে আরেকটার ডিমান্ডও বেড়ে যায়। আচ্ছা, এবারে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম ট্র্যাপস সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে। তো সমস্ত গুড যেটা অনেকটা সিমিলার, সেটাই কি আমরা একে অপরের সাবস্টিটিউট বলতে পারি? না বন্ধুরা, সেটা নয়। সাবস্টিটিউট গুডস তাদেরকেই বলা হয় যেখানে কনজিউমার সুইচ করতে পারে প্রচন্ড ইজিলি। ফর এক্সাম্পল, স্ট্রং সাবস্টিটিউশন এফেক্ট আমরা দেখতে পারি আরবান এরিয়াতে বাস এবং মেট্রোর মধ্যে। বাসের ভাড়া বেড়ে গেলে মানুষের মেট্রো বেশি করে ইউজ করবে, বা মেট্রোর ভাড়া যদি বেড়ে যায়, তাহলে বেশি করে বাস ব্যবহার করবে। এটা আরবান এরিয়ার ক্ষেত্রে সাবস্টিটিউট গুডসের মতো বিহেভ করে। তবে ল্যাপটপ এবং মোবাইলের ক্ষেত্রে হ্যাঁ, অনেকটাই কমনালিটি আছে। আজকাল ল্যাপটপে যেই কাজ করা যেত, সেটা অনেকটা মোবাইলেও করা যাচ্ছে। তবে একে অপরে কিন্তু পারফেক্ট সাবস্টিটিউট বলা চলে না। কিছু কিছু কাজে ল্যাপটপ ভালো। এই যেমন আমি একটু বড় সাইজের ভিডিও বানাচ্ছি, 15 মিনিট থেকে আধা ঘন্টা, এগুলো এডিটিং করার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া কিন্তু সম্ভব নয়। সেখানে যদি আমি ছোট্ট রিলস বানাই, সেটা কিন্তু মোবাইলে শুট করে মোবাইলে এডিট করাটা সম্ভব। তো দুটো সিমিলার হলেও কিন্তু একে অপরের পারফেক্ট সাবস্টিটিউট বলা চলে না, উইক সাবস্টিটিউটস একে অপরের। নেক্সট টাইপ অফ প্রাইভেট গুডস হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস, অর্থাৎ একে অপরের কমপ্লিমেন্টারি, একে অপরের পরিপূরক। এই গুডগুলো একে অপরের সাথেই ইউজ করা হয়। ফর এক্সাম্পল, চা আর বিস্কিট, মোমো আর চাটনি, পেট্রোল এবং গাড়ি, প্রিন্টার এবং কার্ট্রিজ, বা মোবাইল এবং ব্যাটারি। এই সমস্ত গুডের ক্ষেত্রে কি দেখা যায়? যদি চায়ের দাম বেড়ে যায়, তাহলে মানুষে বিস্কিটও কম কনজিউম করবে, অর্থাৎ বিস্কিটের ডিমান্ডও কিছুটা
কমে যেতে পারে। তো একটার প্রাইস বাড়লে আরেকটার ডিমান্ড কমে যাচ্ছে। তেমনি মোমোর যদি দাম বেড়ে যায় তাহলে শুধু চাটনিও মানুষে খাবে না, চাটনির ডিমান্ডও কিন্তু কমে যাবে মোমোর ডিমান্ডের সাথে সাথে। পেট্রোলের দাম যদি বেড়ে যায় তাহলে গাড়ির ডিমান্ডও কিন্তু কমে যাবে। কার্ট্রিজের যদি দাম বেড়ে যায় প্রিন্টারের কনজাম্পশনও কিন্তু কমে যাবে। ব্যাটারির দাম বেড়ে গেলে অটোমেটিক্যালি মোবাইলের দামও বেড়ে যাবে, তাই জন্য দুটোরই ডিমান্ড কমে যাবে। তো কমপ্লিমেন্টারি গুড সেই সমস্ত গুড যেখানে একটা জিনিসের যদি দাম বাড়ে তার সাথে সাথে আরেকটা জিনিসেরও ডিমান্ড কিন্তু অটোমেটিক্যালি কমে যায়। তো এখানে ক্রস ইলাস্টিসিটি আমরা নেগেটিভ দেখতে পারি, একটা উপরে যাচ্ছে তো আরেকটা নিচে যাচ্ছে। এক্সাম ট্র্যাপ কিছু গুরুত্বপূর্ণ কমপ্লিমেন্টারি গুডস নিয়ে। তো যেই জিনিসগুলো সবসময় একসাথে ব্যবহার করা হয় সেগুলোই কি কমপ্লিমেন্টারি গুডস? না, পার্শিয়ালি রং। কমপ্লিমেন্টারি গুডস কি না সেটা আমরা একটা প্রশ্নের জবাব পেলেই আমরা বুঝতে পারবো। যদি একটা জিনিসের দাম বাড়ার সাথে সাথে আরেকটা জিনিসের কনজাম্পশনও মিনিংফুলি ফল করে তাহলে আমরা সেগুলোকে কমপ্লিমেন্টারি গুড ভাবতে পারি। ফর এক্সাম্পল, স্ট্রং কমপ্লিমেন্টারি দেখা যায় পেট্রোল এবং গাড়ির ক্ষেত্রে। পেট্রোলের দাম বেড়ে গেলে গাড়ির ডিমান্ড কমে যাবে, তেমনি গাড়ির দাম যদি বেড়ে যায় তাহলে মানুষের পেট্রোলও কিন্তু কম কনজিউম করবে, কারণ গাড়িই কম কিনছে। তাই জন্য স্ট্রং কমপ্লিমেন্টারিটি। কিন্তু উইক কমপ্লিমেন্টারিটি দেখা যায় চা আর বিস্কিটের ক্ষেত্রে। চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে মানুষের চা খাওয়া হয়তো কমিয়ে দেবে, তবে বিস্কিট সে শুধুও খেতে পারে, চায়ের সাথে খেতেই হবে তেমন তো কোনো মানে নেই। অমনি বিস্কিটের দাম যদি বেড়ে যায় মানুষের চা শুধুই খেতে পারে, বিস্কিট তার জন্য প্রয়োজন নেই, বিস্কিটের জায়গায় হয়তো সে মুড়ি খেয়ে নেবে। তো বুঝতে পারছো, প্রথম ক্ষেত্রে একটা জিনিসের প্রাইস বাড়ার সাথে সাথে আরেকটা জিনিসের ডিমান্ড কিন্তু অনেকটাই ফল করে গেল, একটা নোটিসেবল এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তাই স্ট্রং কমপ্লিমেন্টারিটি একে অপরের কমপ্লিমেন্টারি গুডস। কিন্তু পরের ক্ষেত্রে কিন্তু একটার দাম বেড়ে গেলে আরেকটার ডিমান্ড যে অটোমেটিক্যালি পড়ে যাবে তেমনটা কিন্তু নাও হতে পারে। তাই উইক কমপ্লিমেন্টারিটি। আমাদের 8 নম্বর টাইপ অফ গুডস হচ্ছে নর্মাল গুডস, যেগুলো মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে সেই গুডসগুলোর ডিমান্ড বেড়ে যায়। ফর এক্সাম্পল, আগে যখন পঙ্কজ ত্রিপাঠী স্যার স্ট্রাগলিং অ্যাক্টর ছিল তখন উনি নিজেই অটো চালাতেন বা অটোতে উনি ট্রাভেল করতেন। এখন যখন জনপ্রিয় এবং প্রসিদ্ধ অ্যাক্টর হয়ে গেছেন এখন উনি কিন্তু আর অটোতে যান না, উনি এখন লাক্সারি কার ব্যবহার করেন। তো এই ক্ষেত্রে লাক্সারি কার কিন্তু নর্মাল গুড, কারণ উনার ইনকাম বাড়ার সাথে সাথে লাক্সারি কারের ডিমান্ড উনি করা আরম্ভ করলেন। একটার জায়গায় 2-3টে লাক্সারি কার নিয়ে ঘুরে বেড়াতে পারেন। তো পার ক্যাপিটা ইনকাম, দেশের মানুষের যদি মাথাপিছু ইনকাম যদি বেড়ে যায় তাহলে লাক্সারি গুডসের ডিমান্ড বেড়ে যাবে। তাই জন্যই লাক্সারি গুডস হচ্ছে নর্মাল গুডস। ইনকাম বাড়ার সাথে সাথে এগুলোর ডিমান্ড বেড়ে যায়। এখানে আমরা ইনকাম ইলাস্টিসিটি পজিটিভ দেখতে পারি, দুটোই উপর দিকে যাচ্ছে। আবারও ক্রস ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি এবং ইনকাম ইলাস্টিসিটি এর আগের ভিডিওতেই আমি এক্সপ্লেন করেছি ডিটেলসে, এই প্লে লিস্টেই তোমরা পেয়ে যাবে। প্লিজ ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, তাহলে এই ভিডিওটাও তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। এখানে আমি এগুলো ডিটেলসে গিয়ে ভিডিওটাকে অতিরিক্ত লম্বা করছি না। দ্যাট ব্রিংস আস টু আওয়ার 9th গুড, যেগুলোকে বলা যেতে পারে ইনফিরিয়ার গুডস, অর্থাৎ মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে সেই জিনিসের ডিমান্ডও কমে যায়। ফর এক্সাম্পল, মানুষের যখন ইনকাম কম থাকে তখন তারা লোকাল ট্রেন চড়ে নিয়ে তারা ট্রাভেল করে বা ভিড় ট্রেনে তারা ট্রাভেল করে। কিন্তু যেই ইনকাম বেড়ে যায় সে কিন্তু আর এরকম ভিড় ট্রেনে ট্রাভেল করবে না, তার বদলে সে ফ্লাইটে ট্রাভেল করবে, ফ্লাইটের বিজনেস ক্লাসেও সে কিনে নিতে পারে। ইনকাম যখন কম ছিল ট্রেন ট্রাভেলের বেশি ডিমান্ড ছিল, ইনকাম যখন বেশি হয়ে গেল তখন ফ্লাইট ট্রাভেলের বেশি ডিমান্ড। তার মানে ফ্লাইটের সাথে তুলনা করলে ট্রেন হচ্ছে ইনফিরিয়ার গুড, ইনকাম বাড়লে ডিমান্ড কমে। এদের মধ্যে আমরা ইনকাম ইলাস্টিসিটি নেগেটিভ দেখতে পারি, একটা উপরে গেলে আরেকটা কমবে। কিছু গুরুত্বপূর্ণ এক্সাম ট্র্যাপস ইনফিরিয়ার গুড রিলেটেড। নাম্বার 1, ইনফিরিয়ার গুড কি সবসময় ব্যাড কোয়ালিটি হতে হবে এমন কোনো নিয়ম আছে? না বন্ধুরা, তেমনটা কিন্তু নেসেসারি নয়। ইনফিরিয়ার গুড আমরা ক্লাসিফাই করি বেসড অন ইনকাম বিহেভিয়ার অফ দ্য কনজিউমার। ইনকাম বাড়লে কি সেগুলোর ডিমান্ড কমে? এটাতে কিন্তু কোয়ালিটির কোনো বিষয় নেই, বা কোয়ালিটির ভিত্তিতে আমরা কিন্তু ইনফিরিয়ার গুড হিসাবে ক্লাসিফাই করতে পারি না। দ্বিতীয় এক্সাম ট্র্যাপ, অল চিপ গুডস মানেই কি ইনফিরিয়ার? না, সেটা কিন্তু নয়। অল চিপ গুডস নট ইকুয়াল টু ইনফিরিয়ার। সেই সমস্ত গুডগুলোকেই আমরা ইনফিরিয়ার গুড হিসাবে ক্লাসিফাই করব যখন মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে সেই জিনিসগুলোর ডিমান্ড পড়ে যাবে। ফর এক্সাম্পল, নুনের ক্ষেত্রে ভাবো, কমন সল্ট। যতই তোমার ইনকাম বাড়ুক না কেন তুমি কিন্তু নুন বেশি করে কনজিউম করবে না। যা তোমার পরিমাণ ছিল গরিব থাকাকালীন যতটা তুমি নুন খেতে, বড়লোক হয়ে গেলেও কিন্তু তুমি কোয়ান্টিটি ডিমান্ডেড সেমই করবে। তো চিপ গুড মানেই কিন্তু ইনফিরিয়ার, সেটা কিন্তু নয়। আর 3 নম্বর পয়েন্ট, ইনফিরিয়ার গুড আর জিফেন গুড কিন্তু আলাদা। জিফেন গুড কি জিনিস? দ্যাট ব্রিংস আস টু দ্য নেক্সট পয়েন্ট, জিফেন গুডস। এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। তো বলো তো বন্ধুরা, পালং শাক
আর বিরিয়ানির মধ্যে কি কমন একটু ভেবে নাও। তো আমরা জানি সেটা হচ্ছে আলু। আলু এমন একটা খাবার, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে শাক হোক কি মাংস হোক, আলু তার মধ্যে থাকতেই হবে। আলু ইজ লাভ, তাই না? আমরা সবাই আলু লাভার্স। তোমরা কি কোনো আইটেম বলতে পারবে বিশেষ করে বাঙালি মেনুতে যেটা আলু ছাড়া হয়? কমেন্ট সেকশনে একবার লিস্ট করো তো। আমি তো ভেবে খুব একটা বের করতে পারলাম না। আলু পোস্ততেও আলু যায়, আলু ভাজাতেও আলু যায়, আলু শাকেও যায়, আলু তরকারিতেও যায়, বিয়ে বাড়িতেও আলু থাকতেই হবে। আলু ছাড়া ঠিক কিছুই জমে না। তো এবার আলুর সাথে কনজিউমার বিহেভিয়ারের আমরা রিলেশনটা বুঝি। ফর এক্সাম্পল, নর্মালি বাঙালি বাড়িতে সমস্ত কিছুতে আলু থাকে, আমরা সেটা বুঝলাম। এবার যদি এমন হয় যে আলুর দাম বেড়ে গেছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিমান্ড, আলুর দাম যেহেতু বেড়েছে, প্রাইস যেহেতু বেড়েছে, তার ডিমান্ড পড়ে যাওয়া উচিত। কিন্তু যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে আলুর দাম বাড়ার সাথে সাথে তার ডিমান্ডে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায় না, বা ইভেন তার ডিমান্ড বেড়ে যেতে পারে। কেন? কারণ মানুষের অন্য কিছুর কনজাম্পশন কমিয়ে দেবে যেহেতু আলুর দাম বেড়েছে। ফর এক্সাম্পল, আলুর দাম বাড়লে হয়তো মানুষের চিকেন কম খাবে, কিন্তু আলুটা বেশি করে খাবে, আলু সেদ্ধ ভাত খাবে যাতে পেটটা ভরে। আলু পোস্তর ক্ষেত্রে আলুর দাম যদি বেড়ে যায় তাহলে পোস্তের পরিমাণ কমে যাবে, কিন্তু আলু কিন্তু বেশি করে ইউজ করা হবে বা সেম কনজাম্পশনই থাকবে। তো বাকি কিছুর কনজাম্পশন কমানো যাবে, কিন্তু আলুর কনজাম্পশন কমানো যাবে না, যতই তার দাম বাড়ুক না কেন। তো জিফেন গুডস এর ডিমান্ড কার্ভটা অনেকটা এমন টাইপের দেখতে। প্রাইস বাড়ার সাথে সাথে আলুর কনজাম্পশনও বেড়ে যায়। এখন সেটা কেন? কারণ আলুর কোনো সাবস্টিটিউট নেই বন্ধুরা। আলু সস্তা হতে পারে, কিন্তু আলুর থেকে সস্তা অ্যাটলিস্ট আমাদের মাইন্ডে কোনো সাবস্টিটিউট নেই। তো এটাই হচ্ছে জিফেন গুডস। জিফেন গুডস গুলো ইনফিরিয়ার হয়, অর্থাৎ চিপ হয়, তবে প্রাইস বাড়ার সাথে সাথে ইনফিরিয়ার গুডের যেমন ডিমান্ড কমে যায়, জিফেন গুডস এর ক্ষেত্রে তার ডিমান্ড বেড়ে যায়। তো এটা ভায়োলেটস দ্য ল অফ ডিমান্ড, এক্সেপশন টু দ্য ল অফ ডিমান্ড। এবার কিছু এক্সাম ট্র্যাপস। জিফেন গুডস মানে কি? ইনফিরিয়ার গুডস। তো কথাটা হচ্ছে প্রত্যেকটা জিফেন গুডই ইনফিরিয়ার, অর্থাৎ সস্তা, কিন্তু সমস্ত সস্তা জিনিসই কিন্তু জিফেন গুডস নয়। আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ভাতের যদি কথা বলি, বিশেষ করে মোটা চালের ভাত, এই মোটা চালের ভাত এটা মেইনলি পুয়ার ফ্যামিলির স্টেপল ডায়েট, এবং সেটার কোনো সাবস্টিটিউট নেই। কালকে যদি মোটা চালের দাম বেড়ে যায় তাহলে কিন্তু ফ্যামিলি তার কনজাম্পশন কিন্তু কমাবে না, উল্টে অন্য কিছু খাওয়া বন্ধ করে দেবে, ভাতের সাথে তরকারি, মাছ, মাংস খাওয়া বন্ধ করে দেবে, আরো বেশি করে ভাত খাবে যাতে করে পেটটা ভরে। তো এখানে প্রাইসের সাথে কোয়ান্টিটির কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টাইপের রিলেশনশিপ। কারণটা হচ্ছে মোটা চালের ভাতের কোনো সাবস্টিটিউট বা চিপার সাবস্টিটিউট নেই। তো এখানে ইনকাম এফেক্ট ইজ স্ট্রঙ্গার দেন সাবস্টিটিউশন এফেক্ট। সাবস্টিটিউট নেই, তাই জন্য ইনকাম যতই হোক না কেন মানুষে এটা কনজিউম করবে। কিন্তু এই মোটা চাল ভাতের তুলনায় আমরা সাইড বাই সাইড যদি মোমোর তুলনা করি, এমনিতে মোমো স্টুডেন্টদের জন্য মোটামুটি একটা অ্যাফোর্ডেবল এবং হেলদি অপশন। কিন্তু কালকে যদি মোমোর দাম বেড়ে যায়, 30 টাকা থেকে যদি 40 টাকা প্লেট হয়ে যায়, তাহলে কিন্তু মোমোর কনজাম্পশন অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কমে যাবে। তো মোমো যদি আমরা ডিমান্ড কার্ভটা ড্র করি তাহলে ওটা এরকম দাঁড়াবে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শন। প্রাইস বাড়ার সাথে সাথে তার কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কমে গেল। অর্থাৎ মোটা চালের ভাত জিফেন গুড, কিন্তু মোমো কিন্তু জিফেন গুড নয়। তবে দুটোই ইনফিরিয়ার গুড, অর্থাৎ মোটামুটি অ্যাফোর্ডেবল সবার জন্যই। তো আশা করি ইনফিরিয়ার গুড এবং জিফেন গুড এর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে। তো একটা ইনফিরিয়ার গুড জিফেন গুড হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করবে সেটা আমরা একটু ভালো করে বুঝে নেব। তো জিফেন গুড হওয়ার জন্য কন্ডিশন হবে সেই গুডের কোনো ক্লোজ সাবস্টিটিউট নেই, এবং একটা মানুষে যত খরচা করে সেটার বেশিরভাগ পোর্শন সেই জিনিসে খরচা করে। তার সাথে সাথে এখানে স্ট্রং ইনকাম এফেক্ট দেখা যায়, অর্থাৎ এই জিনিসগুলোর যদি দাম বেড়ে যায় তাহলে মানুষের নিজেদের ইনকামের আরো বেশি পোর্শন এগুলোতে খরচা করবে, রাদার দ্যান এগুলো ডিমান্ড কমার থেকে ডিমান্ড আরো বেশি বেড়ে যায়, লাগে মানুষে অন্য কিছুতে খরচা করা বন্ধ করে দেবে। ইনকামের মেজর পোর্শন জিফিন গুডস টেনে নেবে। অ্যান্ড দ্য ফাইনাল টাইপ অফ গুড উই উইল ডিসকাস টুডে আর ভেবলেন গুডস। তো বন্ধুরা, আইফোন, লাক্সারি ওয়াচ, লাক্সারি জুয়েলারি, এগুলোর মধ্যে কি কমন? অবভিয়াসলি এগুলো লাক্সারি আইটেম বা এগুলো এক্সপেন্সিভ আইটেম। তো এগুলোকেই বলে হচ্ছে ভেবলেন গুডস, অর্থাৎ এগুলোর প্রাইস বাড়ার সাথে সাথে এগুলোর ডিমান্ড আরো বেশি বেড়ে যায়, কারণ মানুষে এগুলো স্টেটাস সিম্বল হিসাবে দেখে। যতই এগুলোর প্রাইস হোক না কেন ডিমান্ড কমবে না, উল্টে বেড়ে যেতে পারে, কারণ এখানে মানুষের এগুলো যত না ইউজ করার জন্য ব্যবহার করছে, তার থেকে বেশি এগুলো প্রেস্টিজ বা সোশ্যাল স্টেটাসের জন্য কিনছে। তো ভেবলেন গুডস হচ্ছে যেগুলো একটা মানুষকে রাজা বা রানী হিসাবে ফিল করায়। রোলেক্স ওয়াচেস, লুই ভিটনের ব্যাগ, আইফোন প্রো ম্যাক্স, প্রাইভেট জেট, ল্যাম্বরগিনি গাড়ি ইত্যাদি। তো এখানে ডিমান্ড কার্ভটা এরকম দেখতে পাওয়া যায়, অর্থাৎ প্রাইস বাড়ার সাথে সাথে তার কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাওয়ার বদলে উল্টে বেড়ে যায়। তো এটাও হচ্ছে আরেকটা এক্সেপশন টু দ্য ল অফ ডিমান্ড। তো এই স্টেটাস সিম্বল গুলো মানুষের সমাজে লাভ, রেসপেক্ট এগুলো বাড়ায়। এবার জিফেন এবং ভেবলেনকে একটু তুলনা করে আমরা বুঝবো। তুলনার কারণ এটাই, দুটোরই কিন্তু প্রাইস বাড়লে ডিমান্ড বাড়ে, এটা সিমিলারিটি। হাউএভার ডিফারেন্সেস আছে। জিফেন গুডস এর কনজিউমার জেনারেলি পুয়ার পিপল, ভেবলেন গুডস এর কনজিউমার জেনারেলি রিচ পিপল। জিফেন গুডস কেন
কনজিউম করা হচ্ছে ওটার পারপাস হচ্ছে সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য জিফেন গুডস কনজিউম করা হচ্ছে, মোটা চালের ভাত। সেখানে ভেবলেন গুডস কনজিউম করা হচ্ছে স্ট্যাটাস মেনটেন করার জন্য। এক্সাম্পল অলরেডি বললাম। ইনকাম এফেক্ট, অর্থাৎ এগুলোর প্রাইস যদি বেড়ে যায় তাহলে কি এগুলোর কোয়ান্টিটি কনজাম্পশন বেড়ে যাবে নাকি কমে যাবে? জিফেন গুডস যেহেতু সার্ভাইভালের জন্য প্রয়োজন, যতই প্রাইস বাড়ুক না কেন মানুষের অন্য জায়গায় কাট করে নিয়ে জিফেন গুডস এর পিছনে কিন্তু খরচা করবেই। ইটস এসেনশিয়াল ফর সার্ভাইভাল। আর ভেবলেন গুডসে ইনকাম এফেক্ট উইক এই সেন্সে যে মানুষের ইনকাম বাড়ুক চাই না বাড়ুক, মানুষে এই ভেবলেন গুডস কিনতে গিয়ে ইমোশনাল ডিসিশন নেয়, ইকোনমিক ডিসিশন নয়। সেটা প্রেস্টিজের জন্য হোক, ভালোবাসার জন্য হোক, সেলফ এস্টিমের জন্য হোক, সেটাই। একটা বড় লোকও আইফোন ইউজ করে কিন্তু সেটা তার ইনকামের খুবই কম পার্সেন্টেজ, কিন্তু একটা মধ্যবিত্তও কিন্তু আইফোন ইউজ করে যেটা তার ইনকামের একটা বড় পার্সেন্টেজ। ক্লাসে আমি যখনই জিজ্ঞেস করি স্টুডেন্টদেরকে যে তোমরা প্রথম চাকরির স্যালারিটা দিয়ে কি করবে, প্রথমটা তো বলে হয়তো ভগবানকে দেবো বা মা বাবাকে গিফট দেবো, কিন্তু দ্বিতীয়বার স্যালারি পাওয়ার সাথে সাথে বলে আইফোন কিনবো। হতে পারে তার স্যালারি 40 থেকে 50,000, কিন্তু আইফোনের দাম তার থেকে বেশি। বুঝতে পারলি? ইনকাম এফেক্ট উইক এই জন্য যে এখানে যত না ইনকামের উপরে এগুলোর পারচেস ডিপেন্ড করে, মেইনলি ডিপেন্ড করে প্রেস্টিজ, সম্মান, এগুলোর জন্য মানুষ এগুলো কনজিউম করে। সাইকোলজিটা জিফেন গুডস এর ক্ষেত্রে হচ্ছে কম্পালশন, বাধ্যবাধকতা, আমাকে খেতেই হবে না হলে আমি বাঁচবো না। কিন্তু ভেবলেন গুডস এর ক্ষেত্রে প্রেস্টিজ, সমাজে আমার মান সম্মান হোক, এবং দুটোতেই কিন্তু ল অফ ডিমান্ড ভায়োলেটেড হচ্ছে। কিছু এক্সাম ট্র্যাপস ভেবলেন গুডস এর ক্ষেত্রে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে প্রাইস রিডিউসেস দ্য ডিমান্ড ফর ভেবলেন গুডস। তো এটা একদমই ভুল, বরঞ্চ যেহেতু এগুলোর হাই প্রাইস তাই জন্যে মানুষ এগুলো কনজিউম করে বা তাদের কাছে এগুলো ডিজায়ারেবল। প্রাইস কমে গেলে হয়তো এগুলোকে পাত্তাও দেবে না। তো হাই প্রাইসটাই একটা অ্যাডভার্টাইজমেন্টের মতো কাজ করে যে এই জিনিসগুলো প্রিমিয়াম কনজিউমারের জন্য বা এই জিনিসগুলো প্রিমিয়াম প্রোডাক্ট। নাম্বার 2, প্রত্যেকটা গুডস যার আপওয়ার্ড ডিমান্ড কার্ভ চলে, অর্থাৎ প্রাইস বাড়ার সাথে সাথে তার কোয়ান্টিটি ডিমান্ডেডও বেড়ে যায়, সেগুলোই ভেবলেন গুডস। উত্তরটা হচ্ছে না। জিফেন গুডস এর ক্ষেত্রেও আমরা সেম বিহেভিয়ার দেখতে পারি, প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়ে, যেমন আমরা ভেবলেন গুডস এর ক্ষেত্রেও দেখতে পারি। কিন্তু ডিফারেন্স অলরেডি তোমাদের ব্রডলি আমি বুঝিয়ে দিলাম। এই দুটো হচ্ছে মেইন পয়েন্টস। নাম্বার 3, ভেবলেন গুডস ল অফ ডিমান্ড একদমই ফলো করে না। না, পার্শিয়ালি সেটা রং। কিছুটা প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু ভেবলেন গুডস এরকম অ্যাবনর্মাল বিহেভিয়ার, অর্থাৎ প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়, সেটা দেখতে পারে। কিন্তু একটা পয়েন্টের পরে ডিমান্ড কিন্তু পড়ে যেতে পারে। মানে আইফোনটা মিডিল ক্লাসদের কাছে এই জন্য প্রত্যাশিত যে একটু স্ট্রেচ করলে হয়তো সেটা তার ইনকাম রেঞ্জের মধ্যে পড়ছে, কিন্তু ফর এক্সাম্পল গোল্ড আইফোন বা ডায়মন্ড আইফোন যেগুলো লাখ লাখ কোটি কোটি টাকা দাম, সেগুলো কিন্তু মিডল ক্লাস কনজিউম করে না। মানে একটা ফোনের পিছনে কে কত খরচা করতে চায় বা পারে তার অ্যাটলিস্ট মাথায় প্রবলি একটা রেঞ্জ তো আছে। তার বিয়ন্ড যদি চলে যায় তাহলে মানুষ আইফোনের জায়গায় স্যামসাং কিনে নেবে। তো একটা রেঞ্জ পর্যন্তই ভেবলেন গুডস এই ল অফ ডিমান্ড ভায়োলেট করবে। একটা রেঞ্জের পরে প্রাইস বাড়লে তার কোয়ান্টিটি ডিমান্ডেড কমতেই পারে। নেক্সট পয়েন্ট, লাক্সারি গুডস মানেই ভেবলেন গুডস, এটাও কিন্তু রং, রাইট? সমস্ত লাক্সারি গুডস কিন্তু ভেবলেন নাও হতে পারে। ফর এক্সাম্পল, একটা এক্সপেন্সিভ ফ্রিজ, এরকম ডাবল ডোর ওয়ালা ফ্রিজ মানুষে স্টেটাসের জন্য কিন্তু কেনে না। হয়তো তার বাড়িতে ফ্রিজে রাখা জিনিসপত্রের সংখ্যা প্রচন্ড বেশি, ছোট ফ্রিজ দিয়ে কাজ হচ্ছে না, তো এরকম বড় ফ্রিজ নিয়ে নিয়েছে, বা ফ্রিজে সে লম্বা টাইমের জন্য জিনিসপত্র ফ্রেশ রাখতে চায়। কিন্তু কারো বাড়িতে ডাবল ডোর ফ্রিজ আছে কি সিঙ্গেল ডোর ফ্রিজ আছে, সেটার উপরে কিন্তু তার স্টেটাসটা অতটা নির্ভর করে না। মেইনলি এটার উপকারিতার জন্য লোকে কেনে, কোনো প্রেস্টিজ বা স্টেটাসের জন্য নয়। তো লাক্সারি মানেই কিন্তু ভেবলেন হতে হবে এমনটা কোনো মানে নেই। সো বন্ধুরা, এতগুলো আমরা গুডস ডিসকাস করলাম, 11টা টাইপের গুডস। সেগুলোকে মনে রাখার চিট কোড বা ওয়ান ওয়ার্ড কি ওয়ার্ড হচ্ছে এগুলো আর বোঝাচ্ছি না, তোমরা পজ করে দেখে নেবে। তো দ্যাট ব্রিংস আস টু দ্য কুইজ টাইম। টাইপস অফ ইকোনমিক গুডের পার্ট 2 এর আজকে কুইজ। চলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি কি এসেছিল এই টপিক থেকে আমরা দেখে নিই। তো কোয়েশ্চেন 4, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, আদার থিংস রিমেইনিং আনচেঞ্জড, মার্কেট ডিমান্ড ফর আ গুড মাইট ইনক্রিজ ইফ। ইউপিএসসি প্রিলিমস এর প্রশ্ন, তোমরা একবার ভিডিওটা পজ করে এটা উত্তর করার চেষ্টা করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো A, 1 and 4 অনলি। চলো এক এক করে দেখা যাক। আদার থিংস রিমেইনিং আনচেঞ্জড মানে সেটারাস প্যারিবাস, আগে ভিডিওতে এই টার্মটার সাথে পরিচয় করিয়েছিলাম তোমাদের। মার্কেট ডিমান্ড ফর আ গুড মাইট ইনক্রিজ, একটা জিনিসের মার্কেটে ডিমান্ড বাড়বে, কি কি কারণ হতে পারে? প্রাইস অফ ইট সাবস্টিটিউট ইনক্রিজেস, একদম। চা আর কফির এক্সাম্পলটা ভাবো, চায়ের দাম বেড়ে গেলে কফির ডিমান্ড বেড়ে যাবে, একদম কারেক্ট। প্রাইস অফ ইটস কমপ্লিমেন্ট ইনক্রিজেস, ফর এক্সাম্পল কার এবং পেট্রোল, পেট্রোলের দাম বেড়ে গেলে কারের ডিমান্ড কমে যাবে। এখানে শুধুমাত্র জিজ্ঞেস করেছে যেইগুলোর ডিমান্ড বাড়বে, তো না, এটা ক্রস। দ্য গুড ইজ অ্যান ইনফিরিয়ার গুড অ্যান্ড ইনকাম অফ দ্য কনজিউমার ইনক্রিজেস, এমনিতে ওটা ইনফিরিয়ার অর্থাৎ চিপ, সস্তা, এবং কনজিউমারের যদি ইনকাম বেড়ে যায় তাহলে অবভিয়াসলি সেই ইনফিরিয়ার গুডগুলো
কনজিউম করবে না। খেয়াল রাখবে ইনকাম কম থাকলে তুমি ট্রেনে ট্রাভেল করবে, আদারওয়াইজ তুমি ফ্লাইট নেবে। তো এটাও রং। আর নাম্বার 4, এটা তো ক্লাসিক ডিমান্ডের ল। কোনো জিনিসের দাম যদি কমে যায় তাহলে তার কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়। তো তাহলে সঠিক উত্তর হচ্ছে A, 1 and 4 only. Question 5, which of the following would result in an increase in demand for tea? UPSC CSE Prelims 2013 এর প্রশ্ন। পজ করে উত্তর করো। তো চলো কোয়েশ্চেনটা দেখা যাক। চায়ের ডিমান্ড কি কি ক্ষেত্রে বাড়বে? নাম্বার 1 বলছে ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ কফি। একদম, কফি আর চা হচ্ছে সাবস্টিটিউট গুডস, তার মানে একটার যদি প্রাইস বাড়ে আরেকটা ডিমান্ড বেড়ে যাবে। কফির দাম বাড়লে চায়ের ডিমান্ড বেড়ে যাবে। তো নাম্বার 1টা তো ঠিক। ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ টি, চায়ের দাম যদি কমে যায় মানুষে কি আরো বেশি করে টি কনজিউম করবে? তো একদম, এটা তো ক্লাসিক ল অফ ডিমান্ড, দাম কমলে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়ে। আচ্ছা, নাম্বার 3 বলছে ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার। সুগার আর চাও এক প্রকারের কমপ্লিমেন্টারি গুডস, যারা চায়ে চিনি খায় তাদের জন্য। সুগারের দাম বেড়ে গেলে এক কাপ চায়ের দামও কিন্তু বেড়ে যাবে, সেই ক্ষেত্রে চায়ের ডিমান্ড কমে যাবে। তো এটা নট রাইট। তারপরে ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ মিল্ক, দুধের দাম যদি কমে যায় তাহলে চায়ের ডিমান্ড কি বেড়ে যাবে? তো হ্যাঁ, এটা একদিক থেকে ঠিক, যারা দুধ চা খায় দুধের প্রাইস কমে গেল তাই জন্য দুধ চার ডিমান্ড বেড়ে যাবে, কারণ হয়তো দুধ চার দামটাও কমে যাবে। তো এটা তো ঠিকঠাকই মনে হচ্ছে। এবার আমরা অপশন টেস্টিং করব। তো 1 to 4 দেখো এখানে কোথাও অপশনটা কিন্তু নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে শুধু দুধ চায়ের কথা হচ্ছে না, র চায়েরও কথা হচ্ছে। তো মিল্কের প্রাইস ডিক্রিজ হলেই যে চায়ের ডিমান্ড বাড়বে এমনটা কোনো কথা নেই। তো এখানে উত্তর হচ্ছে সি, 1 and 2 only. কনগ্রাচুলেশন, যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের নামটা অবশ্যই কমেন্ট সেকশনে ছেড়ে দেবে। এবারে কোয়েশ্চেন 6, ইনফিরিয়ার গুডস আর দোজ হুজ ডিমান্ড। আচ্ছা, তো কনগ্রাচুলেশনস, যারা ঠিক উত্তর করেছো বি, ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডিমান্ড। এটা অলরেডি বোঝালাম, তাই এখানে আর বোঝাচ্ছি না। অ্যান্ড দ্যাট ব্রিংস টু দ্য এন্ড অফ দিস ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওতে ডিসকাস করা কনসেপ্টগুলো ইন্টারেস্টিং লাগলো এবং খুব ভালো করে তোমরা বুঝতে পারলে এক্সামে যে কোনো রকম ফাঁদ থাকুক না কেন, ট্র্যাপ থাকুক না কেন, তোমরা কিন্তু সেটাতে ফাঁসবে না। অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করে দেবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং কমেন্টে যেগুলো লিখতে বললাম অবশ্যই কমেন্টে লিখে দেবে। তার সাথে তোমরা এটাও বলতে পারো ইকোনমির কোন কনসেপ্টগুলো তোমাদেরকে কনফিউজ করে বা ঠিক করে তোমরা বুঝতে পারো না, আমি সেটার উপরে অবশ্যই ভিডিও আনবো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।